আমার নাম স্মিতা চৌধুরী, আপনারা সবাই জানেন। মডেল এবং অভিনেতা সবকিছুর ঊর্ধ্বে আমি এই বাংলাদেশের একজন নাগরিক, আমি একজন মেয়ে বাংলাদেশের। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দিই। ট্যাক্স পে করতে হয়, ট্যাক্স পে করতে হয় সরকারের কাছে। তো আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলি। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আসিয়ান গ্রুপের একটা, আসিয়ান গ্রুপ না, আসিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আসিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? আমার সিনেমা কত ঈদে হিট গেছে, আমি আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকারকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলি। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকা দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ দিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিশ দিয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই করতেছে, আর্মি করতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বেরোতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমরা হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি 300 ফিটের ভিতরে তো আমি যাবো না, এত দূরে তো আমি যাবো না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেই, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আসিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুরঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে। কোন হসপিটাল আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বললো যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই করতেছে, আর্মি করতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনবি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাবো, ভদ্র মানুষ, উনি নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পর উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর, মুসলমান হন যে যে ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন? আপনাদের হাতে আছে? এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাঁড়িয়েও না, যেই লোক বাংলায় কথা বলতে পারে না, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না, আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, আপনারা বলেন বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায়, উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানেন, আর 10 জনের সাথে মিলায় দেখে, সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা, মানে উনি যে ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। আমি বসার পরে বললাম যে জি ভাইয়া, সালাম দিয়ে বললাম যে জি ভাইয়া বলেন। আচ্ছা আমি ওনার রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে এমন বসা, আমি এই পাশে বসা, একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত
আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আনএডুকেটেড, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি, সে আগে মাছ ধরতো, তো সে জেলে ছিল, জেলে থেকে সে বালি দিতে বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো। আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে, যতবার আমরা সাইন করছি ততবার উঠায় ফেলাই দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দেয় না। লোকজন রেখে ভয় মানে ইয়ে করে, সন্ত্রাসী করে। তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু দিয়ে নেও, থানা পুলিশ ওকে আগে থেকে সরাই দেয়। আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, পুলিশ ওকে সরাই দেয় আগে থেকে, ওটা মাথায় রেখে। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবো না, আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করবো না। আপনি তো আমাকে ভাই এটা বলতে পারেন না, এটা কি? আমি তো কারো নাম ডিসক্লোজ করবো না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি, বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি, বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এটা তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি, আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে বললাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আমি ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করলো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ, যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in Bonani in one house. এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেনি, এটা ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিয়েছি, আমি তো শুধু দোয়া করতেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকা, এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপার। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া, এটা জেবা টাকিয়া। তো সে, আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করবো বল? ইমন আমাকে বলতেছে আপু আমরা যেখানে ঢুকে পড়ছি সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, ইমন কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডা ভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে, এই ইমন না তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না? আমি বলছি যে কি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে, আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে বাইরে করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে। কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। আমাকে ইমনকে বলতেছে এই ইমন না তুই বাইরে যা,
তুমি তো একটা মেয়ে, তুমি শুনো আমার কথাগুলো। ইমনকে বলতেছি ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, তো আমাকে বলতেছে ওই সোফায় যে বসো। বসার পরে সে এবার বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না, এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিচ্ছে, দেখছো এই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না, তোরা আদর করবো। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, তাহলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চোখ চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পারসন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফুল, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো, আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম তিনটা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? জি দেখেছি, আগে দেখেছি। আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে আবার দেখাই, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এই দেখেন, এই দেখেন। আপু একটু ধরা থাকেন, সামনে আপু একটু সামনের দিকে ধরে রাখি, সামনে একটু ধরা। এরপরে এই দেখেন, আমি হাফ হাতা পরে আসতে পারি নাই। আর এখানে যখন হয়ে গেছে, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মাইর মারা হয়েছে, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব, দাঁড়া। তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস, যেটা তার প্রস্টিটিউট, কি নাম, সামিয়া কি সামিয়া সাবা সোবা, সামিয়া সোবা, দাঁড়া। এই মেয়ে একটু সামনে রাখি। একটু আমি তো ধরে রাখতে পারতেছি, ব্যথা করতেছে। ভাই আপনার হাতটা একটু সরাতে হবে ভাই, আপনি বারবার কেন? ছবি দেখেছি, এবার কন্টিনিউ। এই মেয়ে আসলো, হ্যাঁ, তার পিএস বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আনা খাওয়া, কফি আনছে। কফি আনার পর আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি। আমার তো এগুলো সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যে মেয়েটাকে ভাবতেছে যে বাটা কি, আমি ওই মেয়েটা না। আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খা। কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন, আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সাবা এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাবো স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাবো স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাবো, দেশের অবস্থা খারাপ। তখন সে বললো তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খেলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খেতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না।
এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচে থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি জানো সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারো তোর মাথা সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনদারে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে, পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। এরপরে বললো ইমনকে বললো আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওকে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিবো। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিচ্ছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে কয়তলা থেকে লাফ দিয়েছেন? একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই বাড়ি থেকে আমি উঠে দেন একটা রিকশা দেখি যে একটা রিকশা যাচ্ছে, আমি রিকশাটাকে বললাম ভাই আমি 1 টাকা দিব আমাকে বসুন্ধরা গেট পর্যন্ত নিয়ে যান। নিতে পারতেছি না। আচ্ছা আপনি আমার থেকে রেকর্ড নিয়ে আমার ভাই তো বসুন্ধরা থাকে, আমার ভাইকে আমি থেকে নিব কেন? আরে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যে ড্রাগ দিছে এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যে ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলখেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করবো। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নিয়ে হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজোরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই এম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে, আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে, এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুইটা মেয়ে আসছে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জায়মা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি ওরা কি বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া করতেছি, আমি দোয়া করতেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশের না হয়, যদি ওর বিচার না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম হঠাৎ করে একজন
আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিয়ে এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয় আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? অফকোর্স আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন, আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন। ইমনকে কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন ঘুমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাচ্ছে। ইমনের 2 পায়ে 10টা নখ উঠাই ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে ইমনের পা, একটু ঘুরে ধরে সব দিকে ঘুরে এই যে ইমনের পা ভেঙে দিছে। আমি আপনাদের কাছে ইমনের সব ছবি দিয়ে দিব। এই যে ইমন, আচ্ছা, নজরুলের আশেপাশের মানুষগুলো ছিল, তারা কারা? নাম শুনেছেন তো একটু? একটা পলাশ আর একটা কি নাম, সামিয়া সোবা। এই যে ইমনের, এই যে ইমন। ওর হাতে চা ঢেলে কফি ঢেলে দেবে ও আমাকে খাওয়াইতে গেছে, আমি খাইনি। তখন ওই আশিয়ানের নজরুল আমার গায়ে ঢেলে দিছে এবং সামিয়া ওখানে ছিল। ও আমার বাসা দাসী হওয়ার যোগ্য না, ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই। ওর কেস এই যে ইমনের ভিডিও দেখেন। ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিতে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। আর এমনি যে আপনি হ্যাঁ বুঝতে পেরেছি, এই যে আহত হয়েছেন এটার সার্টিফিকেট নিয়েছেন, এটা তো মামলা হবে না। ড্রিঙ্কের মধ্যে ড্রিঙ্কের মধ্যে সেটা একটু বলো। সাদা বিষয় শেষ করছে। কফি ঢেলে দিছে। আর প্রিন্টটা কি করেছেন? ড্রিঙ্কটা আমাকে বলছে ড্রিঙ্কটা আমি না খাই তাহলে আমাকে সে আবার ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়বে না। আমাকে ছাড়বে না। এখানে উনি ক্ষমতার দাপট দেখে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। অবশ্যই অবশ্যই এই ব্যাপারে একটু clear অবশ্যই। করুন। সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে। বলছে হাসিনা চলে গেছে, আমার ভালো হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে। তারেক রহমান এসে আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা? এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হইছে এইসবের কারণে। নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে। ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে। আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমি তাকে বলতে চাই আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে দেব। আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠিয়ে দিব। সরকারি হসপিটালে গেছে আগে আরেকটা জিনিস আমি মাত্র জানতে পারলাম যে আমার মেডিকেল যে রিপোর্টটা আমি মাত্র জানতে পারলাম, আমার সোর্স থেকে আমাকে জানালো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিচ্ছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিচ্ছে। আমি এই মাত্র আপনাদের সামনে জানতে পারলাম বাংলাদেশের আইন কোথায়। অবশ্যই আশঙ্কা করছি এবং জামিন নিয়ে বেড়ে পাগল। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যেয়ে থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে, আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমার গাড়ি উড়ায় দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে অ্যাসিড দিবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। আপনারা কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন বলেন না না? মাথাটা ডাউন করতে। ভাই একটু মাথাটা ডাউন করে। আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আশিয়ানের পায়ের কাছে বসে থাকেন? জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আশিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলছে শেখ হাসিনা চলে গেছে, আমার ভালো হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। সুস্থ হবে, তারপরে ইমনের নামে মামলা হবে, সেটা নিয়েও আপনাদের সাথে